নেক্সট উইকে ডাব্লিউডাব্লিউই যাচ্ছে বেলজিয়াম, আর বেলজিয়ামে গিয়ে ডাব্লিউডাব্লিউই কী করবে? জন সিনা আর কোডি রোডসকে এক ছাদের তলায় আনবে। তো হ্যাঁ, নেক্সট উইকে হতে চলেছে জন সিনার রিটার্ন, যেটা ডাব্লিউডাব্লিউই অফিসিয়াল করে দিয়েছে। তো সেই কারণে আজকে কোডি রোডসও এসেছিল রতে, এসে একটা প্রোমো কাট করছিল আর বলছিল যে নেক্সট উইকে জন সিনা আসতে চলেছে, কিন্তু আজকে জন সিনা নেই আমাদের মাঝে। তো মানে বেসিক্যালি জন সিনাকে হিল দেখানোর চেষ্টা করা হচ্ছিল, আর কোডি রোডস বলছিল যে জন সিনা এখন শুধু 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়, আর সেই কারণেই সে এইসব করছে। আর পেছনে যদি ব্যাকআপ থাকে তাহলে যে কেউ এসব করতেই পারে। কিন্তু কোডি রোডস তার চাইল্ডহুড হিরোকে এবার একটা শিক্ষা দিতে চায়। তো আমি বুঝি না জন সিনা কী করে সবার চাইল্ডহুড হিরো হয়ে যায়। ওইদিকে আর্ট্রুথের চাইল্ডহুড হিরো, এদিকে আমাদের কোডি রোডসের চাইল্ডহুড হিরো, মানে আছে জন সিনার মধ্যে ব্যাপার তো আছে। আর এই কারণেই জন সিনার এই হিল টার্নটা এতটা বড় হিল টার্ন। তো যাই হোক, কোডি রোডসের কথা বাদ দাও, আপাতত নেক্সট উইকে যখন জন সিনা আসবে তখন দেখা যাবে কোডি রোডস জন সিনার সামনে জন সিনাকে কী বলে। আর বাকি জন সিনার ক্যারেক্টারটা দেখা এবার ইন্টারেস্টিং হবে। কিন্তু তাছাড়া আজকে রতে আর কি কি হলো, আর আমাদের রোমান রেইন্সও ফিরে এসেছে, তো সেটা নিয়ে একটু কথা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো আজকে শুরু হয়েছিল লোগান পলের সাথে, যেখানে আজকে অডিয়েন্সে অ্যান্ড্রিউ বলে কেউ একজন বসেছিল। এবার তাকে আমি খুব একটা চিনি না, কিন্তু তার সাথে লোগান পলের কিছু একটা হিস্ট্রি তো আছে। কারণ তাকে আজকে লোগান পল মাইক দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে সে কেন দেখতে এসেছে। তো সে বলে সবাই আজকে যেই কারণে দেখতে এসেছে আমিও সেই কারণে এসেছি, আমি সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের স্টিল কেজ ম্যাচ দেখতে এসেছি। তো তারপর সে যখন লোগান পলকে আর কি একটু অপমান করে তখন লোগান পল রেগে যায়। কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে লোগান পল তো পুরো মানে রককে হোলসেলে নিজের সোল বিক্রি করছে। মানে রককে তো লোগান পল বলেই দিয়েছে যে ভাই তুই যদি আমার সোল নিতে চাস, কিনতে চাস, আমি একদম রাজি আছি, মানে আমি তো প্রত্যেকটা অপরচুনিটি নেওয়ার জন্য রাজি। তো একদিকে কোডি রোডস যে কিনা সোল বিক্রি না করে এত বড় একটা বিপদে পড়েছে, আর একদিকে লোগান পল যে কিনা মানে সামনে থেকে এসে বলছে নে ভাই আমার সোল নিয়ে নে। তো যাই হোক, তারপর সেই অ্যান্ড্রিউ যখন লোগান পলকে অপমান করে তখন ওই দিক থেকে লোগান পল রেগে যায় আর তাকে অডিয়েন্স থেকে টেনে বের করে। আর শুধু টেনে বের করে না, তারপর তার উপর অ্যাটাক করতেও শুরু করে দেয়। কিন্তু তখন সেই অ্যান্ড্রিউ সেভিয়ার হয়ে আসে আমাদের ফিনোমিনাল ওয়ান AJ স্টাইলস। আর আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমি একটা রাসেলমেনিয়ার প্রেডিকশন ভিডিও বানিয়েছিলাম, তখনও আমি এই ম্যাচটাকে রেখেছিলাম, যেটা হচ্ছে লোগান পল আর AJ স্টাইলসের ম্যাচ। তো বাকি ম্যাচের কথা জানি না, কিন্তু আমার এই প্রেডিকশনটা কিন্তু ভুল হয়নি, কারণ দেখে মনে হচ্ছে এবার এই ম্যাচটার দিকেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তো আজকে AJ স্টাইলস আসে, AJ স্টাইলস আজকে লোগান পলকে অ্যাটাক করে, লোগান পলকে একটা ফিনোমিনাল ফোরাম মারে, তারপর লোগান পলকে এসে চ্যালেঞ্জ করে যে তার সাথে এসে ফাইট করতে। কিন্তু আমাদের লোগান পল তো একটু ভীতু টাইপের আছে, তো আমাদের লোগান পল চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। আর AJ স্টাইলস লোগান পলকে ডাকতেই থাকে, চ্যালেঞ্জ করতেই থাকে, কিন্তু লোগান পল আর পিছন ফিরে তাকায় না, লোগান পল সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। আর তারপর সে অ্যান্ড্রিউ আর AJ স্টাইলস রিংয়ের মধ্যে সেলিব্রেট করতে থাকে। তো বোঝাই যাচ্ছে আমরা রাসেলমেনিয়ার জন্য এবার লোগান পল ভার্সেস AJ স্টাইলসের ম্যাচই দেখতে চলেছি। কিন্তু অনেকে বলছে এখন AJ স্টাইলস ডিজার্ভ বেটার। আরে বাবা, সবাই যদি বেটার ডিজার্ভ করে তাহলে লোগান পল রাসেলমেনিয়ায় কি মানে ঝালমুড়ি বিক্রি করবে? দেখো, লোগান পল কিন্তু সুপারস্টার হিসেবে খুব ভালো। হ্যাঁ মানছি, লোগান পলের সাথে জন সিনার ম্যাচটা রাসেলমেনিয়া লেভেলের ম্যাচ ছিল না, কিন্তু তাই বলে এই না যে লোগান পল কোনো বড় ম্যাচ পাবেই না। কারণ লোগান পলও ডাব্লিউডাব্লিউইকে যথেষ্ট দিয়েছে, আর লোগান পলের মতো সুপারস্টার ডাব্লিউডাব্লিউইর মানে নিজে প্রডিউস করতে পারেন অনেক ক্ষেত্রে। আর সেখানে লোগান পলের একটা সোশ্যাল মিডিয়া পপুলারিটি আছে, লোগান পল ইনরিংয়ে ভালো, আর একটা সুপারস্টার হতে আর কি চাই। তো AJ স্টাইলস ভার্সেস লোগান পলের জন্য আমি তো একদম মানে আমার এই ম্যাচটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। আমার তো মনে হয় এইটাই রাসেলমেনিয়ার ম্যাচ হওয়া দরকার ছিল, আর সেই দিকেই ডাব্লিউডাব্লিউই এগোচ্ছে। তাই এবার যে যা বলুক আর কোনো দিকে কান দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যেখানে চোখ, কান, নাক মানে শরীরের পঞ্চ ইন্দ্রিয় সজাগ করে নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে এইটা কে ছিল। কারণ আজকে আমরা নিউ ডে ভার্সেস রে মিস্ট্রিও আর ড্রাগন লির মধ্যে একটা টর্নেডো ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এবার ম্যাচের কথা আলাদা, ম্যাচটা তো আজকে একটা ঠিকঠাক ম্যাচ ছিল, আর যেহেতু টর্নেডো ট্যাগ টিম ম্যাচ ছিল তাই কোনো রকম কোনো ডিসকোয়ালিফিকেশন ছিল না। আমরা টেবিলের ব্যবহার দেখেছি, ম্যাচের মধ্যে অনেকগুলো মানে রিং সাইডে মুভ দেখেছি, ওই সব তো চলতেই ছিল। কিন্তু ম্যাচের আসল টকিং পয়েন্ট আসে তখন যখন আমরা দেখতে পাই এই ম্যাচের শেষে হট করে কেউ একজন অডিয়েন্স থেকে মাস্ক পরে এসে রে মিস্ট্রিওকে অ্যাটাক করে দেয়, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে নিউ ডে এই ম্যাচটা জিতেও গেছে। এবার এটা কে ছিল?
এইটা ছিল আমাদের সিজি আমেরিকানো, মানে বুঝতে পারলে না, এটা ছিল আমাদের চ্যাট গেবিল। মানে বেশিরভাগ লোক তো সেটাই মনে করছে। এমনকি আজকে প্যাট ম্যাকাফি আর মাইকেল কোল যখন কমেন্ট্রি করছিল তখন মানে প্যাট ম্যাকাফি তো এমন ভান করছিল যে প্যাট ম্যাকাফি একে চিনতেই পারছে না। মাইকেল কোল বলছে তুই একে সত্যি চিনিস না, এ আমার মনে হচ্ছে আমেরিকান মেডের লিডার, এ মনে হচ্ছে কিছুদিন আগে মানে লুচাদের সিক্রেট জানতে গেছিলো। তখন ওই দিক থেকে প্যাট ম্যাকাফি বলে আরে মাইকেল কোল এইসব বলো না, তাহলে কিন্তু তোমার একটা শাস্তি হতে পারে। তো এটা একটা বেশ মানে মজাদার পয়েন্ট ছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই সিকিউরিটি সেখানে আসে, আর সেই যে কিনা মাস্ক পরে এসেছিল মানে আমাদের সিজি আমেরিকানো, এটা আমার দেওয়া নাম, ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি দেয়নি তাই মনে করো না কিছু। তো সে সেখান থেকে আর কি পালিয়ে যায়। কিন্তু তারপর আমরা ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখতে পাই যেখানে কিনা আমাদের ইন্টারভিউয়ার চ্যাট গেবিলকে ধরে বলে বল বল ওটা তুই ছিলি। চ্যাট গেবিল বলে কোনটা? বলে আমরা সবাই জানি মাস্ক পরে ওটা তুই ছিলি, তোরই হাইটের ছিল, সব কিছুই তোর মতো ছিল, আমরা জানি ওটা তুই ছিলি। বলে আমি ওটা ছিলাম না। তো এই বলতে বলতে মানে কেউ তখন বিশ্বাস করে না, সবাই চ্যাট গেবিলকেই দোষ দিতে থাকে। কিন্তু তখন আমরা দেখতে পাই পেছন থেকে পুলিশ একজনকে ধরে নিয়ে যায়, সেও কিনা সেই সেম মাস্ক পরেছিল। তো চ্যাট গেবিল বলে দেখ আমি বলেইছিলাম ওইটা আমি ছিলাম না। তো সবাইকে একটু কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা দেখবো সেটা তো চ্যাট গেবিলই বেরাবে। কিন্তু এখন দেখার বিষয় এটা, এবার এখান থেকে ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য সত্যি আবার অন্য কাউকে না নিয়ে আসে। কিন্তু আপাতত দেখে তো মনে হচ্ছে এটা চ্যাট গেবিলই ছিল। তো আপাতত স্টোরি লাইনটা ইন্টারেস্টিং তো আছে। এবার দেখা যাক আলটিমেটলি রাসেলমেনিয়া তাহলে ডাব্লিউডাব্লিউ ম্যাচটা কী বানায়। মানে নিউ ডে কি এর মধ্যে কোনোভাবে ইনভলভ থাকবে, নাকি এটা শুধুমাত্র চ্যাট গেবিল ভার্সেস রে মিস্টেরিও ম্যাচ হবে, নাকি আমাদের আমেরিকান মেড পুরো টিমটার সাথে আমাদের রে মিস্টেরিও যে মেক্সিকান টিমটা আছে আর কি এলডব্লিউ, তাদের কোনো ম্যাচ হবে। এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু মজাদার তো আছে ভাই, স্টোরি লাইনটা মজা তো আছে। এছাড়া আমরা মাইকেল কোল আর আমাদের ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইয়োস্কাইয়ের একটা ইন্টারভিউ দেখতে পাই, যেখানে মাইকেল কোল বেসিক্যালি ইয়োস্কাইকে জিজ্ঞাসা করে যে আগের সপ্তাহে চ্যাম্পিয়ন হয়ে ইয়োস্কাইয়ের কেমন লাগছে। এবার এটা কোনো প্রশ্ন হলো? চ্যাম্পিয়ন হয়ে আজ অব্দি কে বলেছে যে না না আমার তো বিশাল খারাপ লাগছে, আমার তো মন ভেঙে গেছে যে আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি, এরকম কেউ বলে? অবভিয়াসলি সবার ভালোই লাগবে। তো এটা কেমন প্রশ্ন হলো? তো যাই হোক, তারপর মাইকেল কোল ইন্ট্রোডিউস করে তার চ্যালেঞ্জারকে, মানে এই বছরের ওমেন্স এলিমিনেশন চেম্বার উইনার বিয়াঙ্কা ব্লেয়ারকে। তো বিয়াঙ্কা ব্লেয়ার সেখানে আসে, আর বিয়াঙ্কা ব্লেয়ার তো নিজেরই একটা সমস্যা চলছে, কারণ তার দুই বন্ধু জেট কার্গিল আর নায়োমি নিজেদের মধ্যে মারপিট করে মরছে। তো যাই হোক, তো বিয়াঙ্কা ব্লেয়ারকে একটু দেখে মানে স্যাড মনে হয়, বিয়াঙ্কা ব্লেয়ারের চোখে জল আসছিল। তো যাই হোক, তারপর বিয়াঙ্কা ব্লেয়ার আসে, বিয়াঙ্কা ব্লেয়ার তারপর বলে যে আগের সপ্তাহে রিয়া রিপ্লির জন্য সে সরি ফিল করছে। রিয়া রিপ্লি ভেবেছিল যে রিয়া রিপ্লির জন্য সে চিয়ার করছে না, রিয়া রিপ্লিকে সে সাপোর্ট করছে না, কিন্তু সেরকম কিছুই না, কিন্তু ইয়োস্কাইয়ের জন্য সে হ্যাপি। এইসব বলতে বলতে সেখানে চলে আসে রিয়া রিপ্লি বলে হ্যাঁ বল বল কেন তুই আগের সপ্তাহে এটা করলি যেটা তুই করেছিস, তো তুই আমাকে মানে রাসেলমেনিয়া অপোনেন্ট হিসেবে চাস না। তো এইসব বলতে বলতে আর কি তাদের মধ্যে কাটাকাটি চলতে থাকে, কিন্তু ইয়োস্কাই মাঝখান থেকে দুজনকেই সামলাতে আসে। সবার প্রথমে সে রিয়া রিপ্লিকে সামলাতে যায়, রিয়া রিপ্লি তাকে এক হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। তারপর সে বিয়াঙ্কা ব্লেয়ারকে সামলাতে যায়, তারপর বিয়াঙ্কা ব্লেয়ার তাকে এক হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। মানে ইয়োস্কাই চ্যাম্পিয়ন, কিন্তু দেখে মনে হচ্ছে তাকে কেউ কোনো পাত্তাই দিচ্ছে না। তো ইয়োস্কাইরও সেটা মনে হয়েছে যে বেটা আমি চ্যাম্পিয়ন, আমাকে তোরা চ্যালেঞ্জ করবি আর আমাকেই তোরা পাত্তা দিচ্ছিস না, তারা তোদের হচ্ছে। তো সবার প্রথমে সেটা টেনে চড় মারে রিয়া রিপ্লিকে, তারপর সেটা টেনে চড় মারে বিয়াঙ্কা ব্লেয়ারকে। তারপর সে বলে ভাই দেখ তোরা তোদের মধ্যে ঝামেলা মিটিয়ে নে, কিন্তু চ্যাম্পিয়ন তো আমি, আলটিমেটলি আসতে তো আমার কাছেই হবে। তো যেমন আমরা ভাবছিলাম এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচের দিকেই ধীরে ধীরে লিড করছে, আর আমরা রাসেলমেনিয়ায় যতদূর সম্ভব বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস ইয়োস্কাইয়ের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচই দেখতে চলেছি। কিন্তু ইয়োস্কাইকে আজকে দেখে ওদের দুজনের মধ্যে পুরো বাচ্চা মনে হচ্ছিলো যে পাত্তাই দিচ্ছে না, মানে ওরা দুজনের মধ্যে বক করে যাচ্ছে, ইয়োস্কাইকে ঠেলে ফেলে দিয়েছে ইয়োস্কাইয়ে চর ভালো করেছে, বেশ করেছে, এবার দেখা যাক রাসেলমেনিয়ায় কী করতে পারে। কিন্তু এইগুলো তো শুধুমাত্র ট্রেলার ছিল, আসল সিনেমা তো এখনও বাকি ছিল, কারণ তারপর আসে আজকের রয়ের মেন ইভেন্ট। তো মেন ইভেন্টে স্টিল কেজ নিচে নামে আর শুরু হয় সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের স্টিল কেজ ম্যাচ। সবার প্রথমে কি দুর্দান্ত দারুণ একটা ম্যাচ ছিল এইটা, মানে এই ম্যাচটা যেমন ফাস্ট পেস ম্যাচ ছিল, হ্যাঁ সিএম পাঙ্ককে মাঝে মাঝে দেখে মনে হচ্ছিল যে সিএম পাঙ্ক একটু হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু তবু সিএম পাঙ্ক ম্যাচটাকে ক্যারি করেছে। তো এই ম্যাচের সবথেকে ভালো স্পটটা আমার সেটা লেগেছিল যখন সেথ রলিন্স সিএম পাঙ্ককে পুরো কেজের উপর থেকে একটা সুপ্লেক্স মেরেছিল।
তো সেইটা তো দুর্দান্ত ছিলই, কিন্তু তাছাড়াও এই ম্যাচে অনেকগুলো সুন্দর সুন্দর স্পট ছিল। বিশেষ করে এই ম্যাচে কেউ হারই মানছিল না। এই ম্যাচে মনে হয় সিএম পাঙ্ক না করে হলেও 3টে স্টম্প খেয়েছিল, ওই দিক থেকে সেথ রলিন্স না করে হলেও 3-4টে জিটিএস তো খেয়েই গেছিলো, কিন্তু হার কেউ মানছে না, কেউ হার মানছে না। মানে যখনই পিন করতে যায় তখনই তারা কিক আউট করে, আর রিং থেকে মানে কেজ থেকে বেরিয়ে গেলেও ম্যাচটা জিতে যায়, কিন্তু কেজ থেকে বেরাবে কে? মানে সবার প্রথমে তো দরজা খুলে আমাদের সেথ রলিন্স সিএম পাঙ্ককে বলে নে বেরা, দম থাকলে বেরা। তখন সিএম পাঙ্ক সেথ রলিন্সকে মিডিল ফিঙ্গার দেখিয়ে দেয়। সেম একটা মুহূর্ত আসে যখন আমাদের সিএম পাঙ্ক দরজা খুলে সেথ রলিন্সকে বলে তোর দম থাকলে তুই বেরিয়ে দেখা। তখন সেথ রলিন্সও সিএম পাঙ্ককে সেম মিডিল ফিঙ্গার দেখিয়ে দেয়। আর নেটফ্লিক্স ভাই, আমরা কী কী স্বপ্ন সাজিয়ে বসেছিলাম যে নেটফ্লিক্সে গেলে এই হবে ওই হবে, আর নেটফ্লিক্স এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে সেন্সার করছে, ব্ল্যাক স্ক্রিন করে দিচ্ছিল সেই সময়। যাই হোক, তো এটা নিয়ে অনেকেই কমপ্লেন করেছে যে নেটফ্লিক্সও যদি এসব ব্যাপার সেন্সার করতে শুরু করে তাহলে আর ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সে গিয়ে লাভ কী হলো। তো আলটিমেটলি আমরা দেখতে পাই যে কেউই হার মানে না, যেমন বললাম। তো তারপর একটা মুহূর্তে আমরা দেখি যে সেথ রলিন্স তার শেষ দম অব্দি চেষ্টা করে, আর সিএম পাঙ্ককে বলে যে তুই কেজ থেকে বেরিয়ে তো জেতার চেষ্টাও করবি না, যদি তোর দম থাকে তুই যদি সত্যি আমার জায়গায় নিতে চাস তাহলে আমাকে হারিয়ে দেখা। তো তখন সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে আমাদের সিএম পাঙ্ক আবার সেথ রলিন্সকে একটা জিটিএস মারে, কিন্তু সেথ রলিন্স তবু হার মানে না। আর সেম গোজ ফর সিএম পাঙ্ক, কারণ আমরা দেখতে পাই সেথ রলিন্স সিএম পাঙ্ককে একটা জিটিএস দিয়ে দেয়, তারপর একটা স্টোম্প মারে, কিন্তু সিএম পাঙ্কও হার মানে না। তো সেথ রলিন্স ভাবে যে আর কি করবো এই বেটাকে হারানোর জন্য। কিন্তু এটা ভাবতে ভাবতেই সেথ রলিন্স ম্যাচটা জিতে যায়। কিন্তু কিভাবে জেতে? কারণ এইখানে চলে আসে আমাদের ওয়াইটিসি, মানে ইয়োর ট্রাইবাল চিফ রোমান রেইন্স। তো রোমান রেইন্স ফিরে আসে, সেথ রলিন্সকে কেজ থেকে টেনে বের করে। এবার দেখো, বন্ধুত্ব কিন্তু রেখেছে, যেহেতু একসময় তারা বন্ধু ছিল, শিল্ড ব্রাদার্স ছিল, তাই ম্যাচটা কিন্তু সেথ রলিন্সকে জিতিয়ে দিয়েছে কেজ থেকে বের করে। তো যেহেতু রোমান রেইন্স সেথ রলিন্সকে কেজ থেকে টেনে বের করেছে, সেথ রলিন্স ম্যাচটা জিতে গেছে। সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের মধ্যে স্কোর 1-1 হয়ে গেছে। একটা ম্যাচ সিএম পাঙ্ক জিতেছে, একটা ম্যাচ সেথ রলিন্স জিতেছে। কিন্তু তারপর শুরু হয় রোমান রেইন্সের আতঙ্ক, কারণ তারপর রোমান রেইন্স বলে ভাই রয়্যাল রাম্বলে তুই যা করেছিলি আমি কিচ্ছু ভুলিনি। আর যেমন রোমান রেইন্স বলেছিল সবাই রিসিট পাবে, তো তারপর সেথ রলিন্সকে একটা সুপারম্যান পাঞ্চ দেয়, একটা স্পিয়ার দেয়। শুধু তাই নয়, সেথ রলিন্সের ফিনিশার মানে স্টোম্প, সেটাও রোমান রেইন্স সেথ রলিন্সকে দিয়ে দেয়। তারপর সেথ রলিন্সকে ঘষতে ঘষতে নিয়ে যায় স্টিল স্টেপসে, আর সেখানে কিছু একটা করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় ডাব্লিউডাব্লিউর অফিসিয়ালসরা চলে আসে আর রোমান রেইন্সকে বলে ভাই একটু থেমে যা, একটু থেমে যা। কিন্তু ওই দিক থেকে আমরা দেখতে পাই খাঁচার ভিতর অচিন পাখি, মানে আমাদের পল হেমন আর সিএম পাঙ্ক, তাদের আলাদাই ব্রোম্যান্স চলছিল। তো দেখতে পাই যে পল হেমন সিএম পাঙ্ককে সামলানোর চেষ্টা করছে, রোমান রেইন্স বলে ওরে বাবা এই ব্যাপার, তারা তোরও হচ্ছে, রয়্যাল রাম্বলে এলিমিনেট তো বেটা তুই করেছিলি আমায়, তোকেও দেখাচ্ছি। তো রোমান রেইন্স যায় কেজের ভেতর, পল হেমনকে সরায় সিএম পাঙ্কের থেকে, দিয়ে দেয় একটা সুপারম্যান পাঞ্চ, দিয়ে দেয় একটা স্পিয়ার, তার আগে দুবার কেজেও দিয়ে দেয় দুটো ধাক্কা। এই করে রোমান রেইন্স আজকে নিজের ডমিনেন্স প্রুভ করেছে আর বুঝিয়ে দিয়েছে যে ট্রাইবাল চিফ ফিরে এসেছে, আর এবার যার যা করার সেটা করে নে। আর আমরাও রাসেলমেনিয়ার জন্য সেই ম্যাচটার দিকে এগোচ্ছি যেটা রিউমার আসছিল, রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স, একটা মেগা ট্রিপল থ্রেট ম্যাচ অ্যাট রাসেলমেনিয়া 41। এই ম্যাচটা তো মেন ইভেন্ট করারও দম রাখে, কিন্তু মেন ইভেন্ট কী করবে সেটা দেখার বিষয় হবে। কিন্তু আনন্দের খবর হলো এই যে আমাদের রোমান রেইন্স, আমাদের ট্রাইবাল চিফ ফিরে এসেছে, আর এবার খেলা হবে। যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি থাক আপাতত। আর কেমন লাগলো, রোমান রেইন্সের রিটার্ন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েছো। আর তুমি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।